বস্তুত এটা ওরকম লিটারেচার দিয়ে লেখা কোনো ইয়ে না। আমি আসলে চেষ্টা করব শুধুমাত্র নির্মোহভাবে দুই চারটা কথা আমরা আলোচনা করব। এই আলোচনাটা আমার বিবেচনায় খুব বেশি লুকিয়ে রাখার কিছু নাই। আমাদের দেশের বিচার বিভাগ সংক্রান্ত আলোচনাকে সকলে লুকিয়ে রাখতে চায়, কেউ প্রকাশ করতে চায় না, অনেকেই কন্টেম্পটের ভয় করে, সেই জন্য এগুলো কথা বলতে চায় না। কিন্তু আমার ধারণা এগুলো সারা দুনিয়াতেই উন্নত দেশে ক্রিটিসিজম হয়, পক্ষেও হয় বিপক্ষেও। সুতরাং এগুলো নিয়ে আর ওইভাবে বিচার করার কিছু নাই। যতই আমরা চেতনার কথা বলি, চেতনাকে যদি বাস্তবে ট্রান্সলেট করা না যায় তাহলে চেতনা একসময় গালিতে রূপান্তর হবে। এবং এই বিগত 40-50 বছরে এই দেশে কিছু কিছু চেতনা কিন্তু গালিতে রূপান্তরিত হয়েছে। আমার বিবেচনায় এই জুলাইয়ের চেতনাকে যদি বাস্তবে ট্রান্সলেট করা না যায়, এটাও একসময় গালিতে রূপান্তরিত হবে। যারা যারা চেতনার কথা বলবে তাদেরকে মানুষ বকা দিবে, যদি না এটাকে ট্রান্সলেট করে রিয়েল লাইফে না আনে। তো আমরা বিচার বিভাগে রিয়েল লাইফে কি আনছি এই আলোচনা করেই আমি শেষ করি। আমার বিবেচনায় আমাদের বিচার বিভাগের একটা ভালো দিক আছে। আমাদের বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা অধিকাংশ মানুষই সৎ এবং সিনসিয়ার। এক্সেপশন আছে, ওই এক্সেপশন ইজ এন এক্সেপশন, কিন্তু এটা জেনারেল চিত্র না। এবং অনেকের মধ্যে কাজ করার একটা ভালো আগ্রহ আছে, কাজ করতে চান, জাজমেন্ট দিতে চান, নতুন কিছু আনতে চান, নতুন ভাবে বাঁচতে চান, নতুন ইন্টারপ্রিট করতে চান, এরকম লোক আছে অনেক। উচ্চ আদালতেও আছে, নিম্ন আদালতেও আছে। এবং লং লাইন অফ লিগেসি আছে আমাদের বিচার বিভাগের। ঢাকা হাইকোর্ট আজকের হাইকোর্ট না। ঢাকা হাইকোর্ট বহু পুরনো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, নাগপুর হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, যারা 8th অ্যামেন্ডমেন্ট মামলার ভিতরে লেটার্স প্যাটেন্টের স্টোরি পড়বেন 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের ভিতরে, দে উইল আন্ডারস্ট্যান্ড যে ঢাকা হাইকোর্ট কত লম্বা লিগেসি বহন করে। এবং ইন জেনারেল হার্ড ওয়ার্কিং, কিন্তু অন দ্য আদার হ্যান্ড কতগুলো উইকনেস আমাদেরকে তাড়া করে বেড়ায়। তার মধ্যে একটা হলো বিচারকের সংখ্যা খুব কম। সরকারি হিসাব মতে 17,81,00,000 মানুষ। নিম্ন আদালতে বিচারকের সংখ্যা 2,198 জন। হাইকোর্টের বিচারক সংখ্যা 100 জন, আমাদের আপিল বিভাগের বিচারক সংখ্যা 4 জন, 104 জন। আর নিম্ন আদালতে বিচারক আছে 2,198 জন। কার হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে যে এই 18 কোটি মানুষকে, এই 2,198 জন আর এখানে 104 জন, এই 2300 মানুষ মিলে বাংলাদেশের 18 কোটি মানুষের বিচার করবে? কার হাতে কি আলাউদ্দিনের চেরাগ আছে? এই জিনিস লুকায় রাখলে তো লাভ হবে না। আপনি দেখেন না আমাদের আপিল বিভাগে মাননীয় প্রধান বিচারপতি সহ 4 জন জজ কি করবে? আমাকে বসাই দিলে আমি কি করতাম? আপনাকে যদি এখান থেকে তুলে নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া, আপনি কি করবেন? কি চেরাগ আছে আপনার কাছে? সময় তো 4 ঘন্টায়, মামলা তো সেই 32,000, কয়টা নিষ্পত্তি করবেন? শুক্র শনিবারও যদি বসেন তাও পারবেন। দিনে যদি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত সপ্তাহে 7 দিন কাজ করেন, এরকম বীর পুরুষ বাংলাদেশে নাই যে মামলার জট শেষ করতে পারে। এইবারই প্রথম বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে 250 জন নিবে এই মর্মে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতি বছর নিয়েছে 100 জন, এইবার নিয়েছে 250 জন, এবার নিবে 250 জন। 2007 সালে অধস্তন বিচার বিভাগ আলাদা হওয়ার পরে ওই সময় নিয়েছিল একসাথে অনেক,
এইবার তার দ্বিতীয় বৃহত্তম সংখ্যা 250 জন নিবে বলে সার্কুলার জারি করেছে। আচ্ছা বলেন তো দেখি, 18 কোটি লোক, 2198 জন আর যোগ হবে 2050 জন, প্রতি 94,000 মানুষের জন্য একজন বিচারক। 94,000 মানুষের জন্য। আশ্চর্য ব্যাপার। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এই রেশিও নামাইতে নামাইতে স্ক্যান্ডিনেভিয়ান দেশে 2,500 জনে একজন বিচারক আছে। কি করে সম্ভব এগুলো? এখন এই সমস্ত কথা কে বলবে, কে আলোচনা করবে, কে সমাধান করবে, কে দায়িত্ব নিবে, আর কে শুধু ক্রিটিসাইজ করবে? ক্রিটিসাইজ করলে তো কাজ হচ্ছে না, এগুলো সমাধান হবে কি করে? 5ই আগস্টের পরে লম্বা লম্বা বক্তৃতা দিলে লাভ হবে কি? এখানে তো শেষ হচ্ছে না। মামলা আপনি ফিক্স করি, শেষ তো হয় না, সমাধান তো হয় না। ফিক্স করেছেন, এখানে সবার অভিজ্ঞতা আছে, প্রতি ভ্যাকেশনের পরে একবার ফিক্স করতে হয় না? তো এটা হাস্যকর। আমার তো ধারণা এমন দিন আসবে, এভাবে চলতে হলে কিছুদিন পরে মক্কেলরা উকিলদেরকে মারবে। এখন এই হাইকোর্টের বারান্দায় রোজ এই একটা দুইটা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত পরশুদিন আমি দেখেছি, বৃহস্পতিবার আমি দেখেছি, নিচতলায় ওল্ড ভবনের নিচতলার কোনায় উকিল আর মক্কেল মারামারি হইতেছে। ও বলতেছে টাকা নিছেন কেন, ও বলতেছে কইছেন আপনি করতে পারেন নাই কেন, আপনাকে আর বিশ্বাস করা যাবে না, এই নিয়ে কলার ধরছে একজন আরেকজনের, বারের প্রেসিডেন্ট গিয়ে সমাধান করে দিয়ে আসছে। কে দায়ী এগুলোর জন্য? ওয়াই ডোন্ট ইউ স্পিক আপ? কেন মুখ লুকায় বসে রয়েছে? কেন আমরা একজন আরেকজনের দিকে সামান্য টাকা আয় করার জন্য টাকা কি করতেছি, কেউই মুখ খুলে বলি না? কি জন্য এটা সব, কি জন্য হচ্ছে এটা? কিসের আগাম জামিন? 3 মাস পরে একটা আগাম জামিন শুনানির জন্য হাইকোর্টে আসে। 3 মাস পরে আগাম জামিনের আর কোনো দরকার আছে? তো কি জন্য আসছিল হাইকোর্টে? আসছিল তো আগাম জামিন নিবে। আগাম জামিন আজকে ফাইল করছে, কালকে শুনানি হবে, পরশুদিন আদেশ হবে, লয়ার সার্টিফিকেট নেবে, 4 সপ্তাহ 8 সপ্তাহ প্রোটেকশন পাবে, নিম্ন আদালতে সারেন্ডার করবে। এই জন্যই তো আসছিল স্যার, এই প্রোটেকশনটার জন্য। 3 মাসেও আপনি খুঁজে পাবেন না। তো খালি বিপ্লবের কথা বললে আর বড় বড় চেতনার কথা বললে তো এখানে আগাম জামিন নিষ্পত্তি হবে না। চেতনা থেকে বাইর হয়ে এসে রিয়েল লাইফে এই প্রবলেম সলভ করার টেকনিক বাইর করতে হবে, যদি সত্যিকার অর্থে আমরা বিপ্লবী হয়ে থাকি। আর যদি আমরাও অনেকটা তেলবাজিতে বিশ্বাস করি, তাহলে আমরাও দেখে না দেখে, বুঝে না বুঝে কোন রকম নিজের জীবন পার করে আমরাও চলে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। লজিস্টিক দেখেন, বিচারকদের দুষবেন, আমি পক্ষে বিপক্ষে দুই কথাই বলছি, বিচারকদের দুষবেন, আমাকে বিচারক বানাই গিয়া দেখেন দেখি আমি তো 6 মাস এই চাকরি করতে পারবো না। যে পরিমাণ ফাইল এনএক্স ভবন, ওই ভবনের এক একজন মাননীয় বিচারপতির দরবারে আছে, উপর থেকে শুরু করে নিচের একেবারে আমরা আইনজীবীরা বসি পর্যন্ত লাইন ধরে কিছু কিছু ফাইল আছে, ধরলে পরে জোর 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 করে ভেঙে পড়ে যেতেছে। সিভিল মামলার ফার্স্ট আপিলের ফাইল দেখলাম ভেঙে ভেঙে, মিস আপিলের ফাইল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। লজিস্টিক কোথায়? কতক্ষণ কাজ করবেন একজন মাননীয় বিচারক? বিকাল 4টে পর্যন্ত কাজ করবেন, তার কোনো রিসার্চ অফিসার নাই, তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, তার কোনো ল ক্লার্ক নাই, তার এক বিরোধী আমরা বসাই রাখছি, সে তো ফাংশন করতে পারছে না। এর মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং বিচারক যারা আছে, যারা সত্যিকার অর্থে কাজ করতে চান, তার অ্যাসিস্ট্যান্স কি? যে সমস্ত আইনজীবীর ভালো ভালো চেম্বার আছে, এক এক চেম্বারে 8 জন 10 জন 15 জন পর্যন্ত কম্পিটেন্ট জুনিয়র কাজ করতেছে। আর এখানে ল ক্লার্ক কোথায়? বিচারকের জাজমেন্ট লিখবে কে? এডিট করবে কে? কারেকশন করবে কে? প্রতিদিন সকালবেলা এসে হাইকোর্টের কনস্টিটিউশনাল কোর্টের একজন বিচারক এসে অর্ডার কারেকশন করেন, কোনানা দাড়ি কমা বাদ গেল, কোনানা সেমিকোলন বাদ গেল, কারণ কি? এটা কারেকশন করার কোনো লোক নাই। সুপ্রিম কোর্টে বহু যুদ্ধ করার পরে সর্বশেষে এক একজন মাননীয় বিচারপতির সঙ্গে একজন করে রিসার্চ অফিসার দিয়েছে। হাইকোর্টের রিসার্চ অফিসার লাগবে না? আপনি ভারতীয় সুপ্রিম কোর্টে গিয়ে দেখেন, প্রতি বিচারকের সঙ্গে 3 জন ল গ্রাজুয়েট পাস করা, দিল্লি ইউনিভার্সিটি থেকে, নেহেরু ইউনিভার্সিটি থেকে, ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে সরাসরি এনে বিচারকদের ল ক্লার্ক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল অফিসে ফর দ্য ফার্স্ট টাইম ইউএনডিপি না কার অর্থায়নে আমি দেখলাম বেশ কয়েকজনকে ইন্টার্ন হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র থেকে। কেন বিচারকদের সঙ্গে দিতে হবে না? এটা সম্ভব? সারাদিনে 200 বেল পিটিশন শুনানি হয়, পরের দিন সকালবেলা এসে উনি এটা টাইপটা ঠিক আছে কিনা দেখবেন, কারেকশন দেখবেন। আরে হাইকোর্ট এগুলো দেখবে নাকি? হাইকোর্ট দেখবে আইনের বিরাট ইন্টারপ্রিটেশন করবে মাননীয় বিচারকরা।
কনস্টিটিউশন ফলো করা হচ্ছে কি হচ্ছে না এইটার ইন্টারপ্রিটেশন দিবে। এটা তো আপিলের জুরিসডিকশন, রিভিশনাল জুরিসডিকশন। এইখানে অনেক ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ ল হবে, আগের লকে চেঞ্জ হবে, নতুন ইন্টারপ্রিটেশন হবে, নতুন টাইম আসছে, জগৎ আসছে, টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এসিস্ট্যান্সের অভাবে যে সমস্ত মাননীয় বিচারকগণ এখানে কাজ করতে চান, আমি দেখি তারাও সঠিকভাবে কাজ করতে পারেন না। এবং তাদের রেমুনারেশন কি? যারা জমজমাট আইনজীবী, মাসে তো 20 লাখ 50 লাখ টাকা আইনজীবীরা আয় করে, একজন মাননীয় বিচারক সারাদিন কাজ করার পর তার রেমুনারেশন দেয় 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা। দেখেন তো এই রেমুনারেশন দিয়ে আপনি চলতে পারেন কিনা, আপনার সংসার চলে কিনা? আমি দু একজন মাননীয় বিচারকদের চিনি যারা খুব ভালো আইনজীবী ছিলেন, এবার বিচারক হয়েছেন, তারা এমন অর্থ কষ্টে আছেন যে কে না, আমার ধারণা দু একজন রাগ করে, প্রেস্টিজিয়াস তারা রাগ করে কোন দিন না জানি রিজাইন করে চলে যায়। কি করে সম্ভব 1.5 লাখ টাকা দিয়ে সংসার চলবে? কিভাবে পসিবল? এই ভদ্রলোককে তো সাপোর্ট দেওয়া হচ্ছে না, তার রিসার্চ অফিসার নাই, তার ল ক্লার্ক নাই, তার টাকা পয়সার সাপোর্ট নাই, তাকে আমরা অনেস্ট থাকতে বলতেছি, তাকে আমরা কাজ করতে বলতেছি, দিনে রাতে 24 ঘন্টা কাজ করতে বলতেছি। অথচ গিয়া দেখেন আপনি, সেই বিটিভির বাজেট হলো প্রায় 2,500 কোটি টাকা, আর বিচার বিভাগের বাজেট হলো মাত্র 253 কোটি টাকা। কি আশ্চর্য জগতে আমরা বসবাস করি। আমরাই আবার চেতনার কথা বলি, ওই চেতনার নাম জুলাই চেতনা, ওই চেতনার নাম মুক্তিযুদ্ধের চেতনা। কই এই চেতনা? এখানে এসে 500 কোটি টাকা বাজেট হয় না কেন? এই চেতনা এসে এখানে 1,000 কোটি টাকা বাজেট হয় না কেন? এখানে কেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সঙ্গে আরো 3 জন করে ল অফিসার দেওয়ার জন্য যে লজিস্টিক লাগে, এটা আমরা দেই না কেন? দেই না। আবার কি কই? মামলা নিষ্পত্তি হয় না। করবি কি? কয়টা নিষ্পত্তি হবে? আজকালকার দিনে এটা হয়। কেউ যদি আমেরিকায় যাওয়ার সুযোগ হয়, নিশ্চয়ই অনেকের হয়েছে, আমেরিকান সুপ্রিম কোর্টে আগামী বছর 2027 সালের সেপ্টেম্বর মাসে কোন মামলা শুনানি হবে এটা এখন ফিক্স করা আছে। আর আমাদের দেশের সুপ্রিম কোর্টে আগামীকালকে কোনটা শুনানি হবে এটা আমরা আজকেও জানি। শুধুমাত্র 2-1টা কোর্ট ছাড়া, কোম্পানি কোর্ট সহ আর 2-1টা কোর্ট ছাড়া কোথাও কিন্তু কোনো স্লটিং সিস্টেম নাই। 2-1জন মাননীয় হাইকোর্টের বিচারকরা এই সিস্টেম করেছেন, ওনারা স্লট দিয়ে দিচ্ছেন, আপনার মামলা আগামী 23 তারিখ বিকাল 3টা থেকে 3:30 পর্যন্ত হবে, এরকম স্লট কোথাও দিচ্ছেন। বাকি তো স্লট নাই। মক্কেলরা এসে ঘুরে, প্রতিদিনই ঘুরে, স্যার আজকে দেখছি 2 নম্বর আইটেম, আজকে হয়ে যাবে। কেন আসছেন? আপনাকে তো বলি নাই। বলছে স্যার আজকে আসছি, আজকে 2 নম্বর আইটেম তো না হয়ে কোনো শেষই হবে না। কোর্টে গিয়ে বসে থাকতে দেখা গেছে 1 নম্বরে সারাদিন চলে গেছে, 2 নম্বর পর্যন্ত আর যাইতে হয়নি। হইতেছে না এগুলো? তো স্লটিং সিস্টেম নাই, মডার্নাইজেশন নাই, আধুনিক চিন্তা নাই, চেতনা নাই, আছে শুধু বিপ্লবের চেতনা। আরে ভাই, বিপ্লবের চেতনা দিয়ে বিচার হবে নাকি? বিপ্লবের চেতনা দিয়ে কতক্ষণ বিচার চালাইতে পারবে? চালাইতে তো পারবো না। বিপ্লব যখন করার তখন তো হয়ে গেছে। বিপ্লব হওয়ার পর এটা ঠিক হবে কি করে? এটা সঠিক হবে কি করে? এটা লাইনের মধ্যে আসবে কি করে? এই নতুন কথা কে কে আলাপ করবে? কে পক্ষ বিপক্ষে বলবে? প্রতিবাদের কথা হলে প্রতিবাদ বলবে। বিচারকরা যদি সঠিকভাবে কেউ এজলাসে না উঠে, এইটা সঠিকভাবে বলার জন্য শক্তিশালী বারের দরকার আছে না? বারকে তো আমরা রাজনৈতিক ভাবে টুকরা টুকরা করতে করতে এমন এক টুকরায় পরিণত করেছি। এখন একদিন গত পরশুদিন দেখলাম, বৃহস্পতিবারে মাননীয় প্রধান বিচারপতি বলতেছিলেন এক সময় নাকি এরকম শক্তিশালী বার ছিল যে মাননীয় প্রধান বিচারপতিরা যে বেঞ্চ ডিস্ট্রিবিউট করতেন, এইটাও বারের নেতৃবৃন্দের সঙ্গে কনসাল্ট করে করতেন। কিন্তু আমরা এখন বিভক্ত হইতে এমন হয়ে গেছি, কাকে রেখে কাকে ধরি, কাকে বাদ দিয়ে কাকে সাথে নেই। এবং ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নাই তো। টাকা যে কটা আপনি জানেন, অসহায়। কোথায় অসহায়ত্ব? এত বড় বড় বিপ্লবের কথা বললে কাজ হবে না তো, অসহায়ত্ব কোথায়? দেখেন এইবার বাজেটে বহু যুদ্ধ বিগ্রহ করে বিচার বিভাগের বাজেটে 50 কোটি টাকা বৃদ্ধি পাইছে। আগের তুলনায় 50 কোটি টাকা বৃদ্ধি পাইছে। টোটাল বাজেটের তুলনায় বিচার বিভাগের বাজেটের পরিমাণ হলো 0.39%। টোটাল বাজেটের তুলনায় সকল বিচার, উচ্চ আদালত, নিম্ন আদালত সব মিলে 0.39%। এইগুলো নিয়ে কথা না বলে বিচার না পাই নাই,
মামলা হয় নাই। কি করে মামলা হবে ভাই? ম্যানেজমেন্ট নাই, সিস্টেম নাই, নতুন কিছু নাই, ইন্ট্রোডাকশন নাই, মামলাটা হবে কি করে? আমি আপনি তো ঠিক এই স্মার্টফোনের উপরে আছি, আপনার কোর্ট তো স্মার্টফোনের সিস্টেমে চলছে না, হচ্ছে না তো এটা। বহু কষ্ট করে বিচারক নিয়োগের আইন বানানো হয়েছে, সুপ্রিম জুডি আরেকটা সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট বানানো হয়েছে। এটা কিল না করলে হইতো না? এর কি ধরনের কথা? বিল্ডিং একটা হয়ে গেছে, অফিস স্টার্ট হয়ে গেছে, আমরা সকলে গিয়ে উদ্বোধন করে আসলাম। তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি উদ্বোধন করে বড় করে একটা স্টোনের মাধ্যমে উদ্বোধন হয়েছে, একটা সাত জব। আপনি আমরা এতই বুঝি যে একেবারে এটাকে এসে অ্যাবলিশ করে দিতে হলো। কেন এটা? ওয়াই? কার কি কি জন্য এটা? ফর হোয়াট রিজন? ফর হোয়াট পারপাস? আপনি একটা বানাইতে পারেন না, কেউ একটা বানাইছে, এটা ডিস্ট্রয় করছেন কেন? ফর হোয়াট রিজন? ট্রাই টু হেল্প হিম, ট্রাই টু হেল্প দেম, এটাকে গ্রো করতে দেন। চেঞ্জেস থাকলে চেঞ্জ আনেন। ইউ হ্যাভ অ্যাবলিশ দ্য হোল সিস্টেম। হোয়াট হাউ ফান ইজ দিস? আমার কাছে ফান মনে হয়। 116 মামলা করলাম আমরা। এই যে সনদের কথা আছে না, সনদটা, এই যে সনদের মধ্যে দেখেন, এই সনদের মধ্যে সকলে মিলে এক চ্যাপ্টার দিছে, নাম বিচার বিভাগ। এর প্রতিটা হেডলাইনে আছে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি হবেন যিনি জ্যেষ্ঠতম বিচারপতি হবেন, তিনিই প্রধান বিচারপতি হবেন। এই নিয়ে এই দেশে তুগলকি কাণ্ড হয়েছে। কাকে প্রধান বিচারপতি বানানো হবে, কাকে বানানো হবে না, মূলা ঝোলানো হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের মামলায় আমি আগেই বলছি যে খোলামেলা আলোচনা হবে, আমি আগেই বলছি, এগুলো নিয়ে কেউ মাইন্ড করবেন না। কেয়ারটেকার গভর্নমেন্টের মামলায় 7 জন বিচারপতি ছিলেন, 4 জন পক্ষে ছিলেন, 3 জন বিপক্ষে ছিলেন। যে 4 জন পক্ষে ছিলেন, 4 জনেই একজনের পর আরেকজন প্রধান বিচারপতি হয়েছেন। যে 3 জন বিপক্ষে ছিলেন, একজনও প্রধান বিচারপতি হইতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন, একজনের সামনে মূলাও ঝুলানো হয়েছিল, ওই মূলা পরে আস্তে আস্তে ড্যাংলিং ক্যারট দূর হয়ে গেছে। এখন এই সমস্ত বিষয়গুলো শুনতে কেমন শোনা যায়, বা সামবডি শুড স্টার্ট ডিসকাশন। এগুলোই তো বিপ্লবের চেতনার মধ্যে আসতে হবে, যে এই কাজ আর করবো না, বিচারকদের সামনে আর মূলা ঝোলাবো না, এটাই তো হইতে হবে কথা। আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নেবেন, আপনি আপনার পছন্দ মতো লোক খোঁজেন, তা কি করে হবে? আপনি দেখবেন সৎ কিনা, আপনি দেখবেন দক্ষ কিনা, আপনি দেখবেন বিচার কাজ সম্পন্ন করতে পারে কিনা, আপনি দেখবেন একজন মানুষ জাজমেন্ট লিখতে পারে কিনা, এফিশিয়েন্ট কিনা, এগুলো আপনি দেখবেন। এগুলো না দেখে যদি আপনি সেই 67 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 317 দেখেন, তাহলে তো মুশকিল হবে। 67 ডিএলআর এর ব্যাপারে কেন বলি, সরি 69 ডিএলআর হাইকোর্ট ডিভিশন 317 রাগিব রব ভার্সেস বাংলাদেশ। হাইকোর্টের বিচারক নিয়োগের একটা, আমার সময় মনে শেষ, আমি শেষ করে দিচ্ছি। তো ওই বিচারক নিয়োগের একটা গাইডলাইন দিয়েছিল তৎকালীন মাননীয় বিচারপতি। তার মধ্যে প্রথম গাইডলাইনটা কি ছিল জানেন? প্রথম গাইডলাইনটা ছিল এমন লোক নির্ধারণ করতে হবে যারা নাকি স্বাধীনতার চেতনার বিরুদ্ধে হইতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, কি ফান! একটা হাইয়েস্ট কোর্ট অফ এ নেশন, আফটার 56 years of independence, you are telling someone, একটা ইয়াং বয়, 40 বছর বয়সে বিচারক হয়ে যায়, 42 বছর বয়সে বিচারক হয়ে যায়, আপনি তার মধ্যে খুঁজতেছেন স্বাধীনতার চেতনার পক্ষে নাকি স্বাধীনতার চেতনার বিপক্ষে? আরে আপনি ভালো মানুষ পাবেন কোথায়? কোথায় পাবেন আপনি ভালো মানুষ? আপনি তো দেখবেন ইফিসিয়েন্সি, আপনি দেখবেন তার এক্সপার্টিজ, আপনি দেখবেন তার অনেস্টি, আপনি দেখবেন তার ইন্টিগ্রিটি, আপনি দেখবেন কনস্টিটিউশনের তার যে কোয়ালিফিকেশন আছে সেগুলো ঠিক আছে কিনা। আরে কার ভিতরে কতটুকু চেতনা আছে? বাংলাদেশে কি কোনো চেতনা মিটার আছে নাকি বাইর করা, যে কার ভিতরে কতটুকু চেতনা আছে? চেতনা কি করে আমি বাইর করব? চেতনা তো আমি বাইর করতে পারবো না। আমি তো দেখবো তার আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, আমি দেখবো তার কোয়ালিফিকেশন, আমি দেখবো তার এফিসিয়েন্সি, ইন্টিগ্রিটি, এগুলো আমি দেখবো। কিন্তু আমি দেখবো চেতনা, তাহলে তো একটা মিটার বাইর করতে হবে যার নাম হবে চেতনা মিটার। তো এইগুলোতে এসে একটা আশার দিক এখন আছে, সেটা হলো আফটার জুলাই রেভলিউশন পিপল আর রেডি টু চেঞ্জ। এইখানে হলো একটা হোপ, উই আর রেডি টু চেঞ্জ। ইভেন ড্রাস্টিক মেজার নিলেও আমার ধারণা বাংলাদেশের মানুষ সে ড্রাস্টিক মেজারটাই দেখতে চায়, যে চেঞ্জ। কি চেঞ্জ হয়ে গেছে? ঠিক আছে, আগামী কালকে থেকে অথবা 3 দিন পর থেকে আমাদের সুপ্রিম কোর্টে আর কোনো এলোমেলো কেস হবে না, সব স্লটিং। ক্রিমিনাল আপিল, অত নম্বর ক্রিমিনাল আপিল সেপ্টেম্বর মাসের 3 তারিখে শুনানি হবে, যাদের যাদের আছে রেডি হয়ে আসে। ডেথ রেফারেন্স নম্বর 26/2019, এটা শুনানি হবে আগামী রবিবারের এত তারিখ, অত নম্বর কোর্টে আপনি আসেন, শুনানি করেন, আপনার বক্তব্য দিয়ে আপনি চলে যান, রিটেন বক্তব্য দেন, রিটেন আপনার কথা বলে যান, দূর থেকে এসে শুধু
আইনজীবীদের উপরে হাস করেন, আইনজীবীদেরকে বলেন যে রিটেন সাবমিশন ছাড়া আপনার কথা গ্রহণযোগ্য হবে না, ইউ মাস্ট সাবমিট রিটেন সাবমিশন এজ ওয়েল। এইভাবে এক্সটেম্পর বক্তৃতা দিয়ে গেলে বিচার কার্য সম্পন্ন করা যাচ্ছে না, তো পসিবল না। জাজমেন্ট রিচ হয় না, জাজমেন্টে রেফারেন্স নাই। জাজমেন্টে কেন রেফারেন্স থাকে না? কারণ আমরা আইনজীবীরা এইভাবে সাহায্য করতে পারি না। আমরা এক্সটেম্পর বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, এক্সটেনশন বক্তব্যে যে তখন চলে যাচ্ছি, তখন এটা সমাধান হচ্ছে না। তো যখন আইনজীবীর সাবমিশন লিখতে যান জাজমেন্টে, তখন তো মেরিট পাওয়া যায় না, কারণ আইনজীবীর সাবমিশনের ভিতরে ওই জাজমেন্টগুলো রেফার করে করে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 6, 7 কোট করতে পারেন না জাজমেন্টে, কারণ কেউ এভাবে সাবমিট করে নাই। বিচারক সাহেব কি করবেন? তিনিই বা কতটুকু 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 আবিষ্কার করবেন? নিজ থেকে কতটুকু আবিষ্কার করা সম্ভব? ইটস ভেরি ডিফিকাল্ট জব। এবং 2-4টা রিকমেন্ডেশনের কথা আমি বলে যাই, কেন হলো না বিচার বিভাগের স্বাধীনতা? উপর দিয়ে হেঁটেও কেন আমরা নেমে গেলাম? এর পিছনে কাজ হলো আমরা ব্যুরোক্রেসির কাছে হেরে গেছি। আমি তো 116 মামলার সঙ্গে ক্লোজলি রিলেটেড ছিলাম। আমি দেখেছি কোন জায়গায় গিয়ে এটা আটকে গেছে। যে জায়গায় গিয়ে আটকে গেছে সে নাম এখানে বলা যাচ্ছে না, কিন্তু এক জায়গায় এমন এক জায়গায় আটকাইছে যে জায়গাটাতে বিচারকদের উপরে ব্যুরোক্রেসি প্রাধান্য পেয়েছে, সেই জন্য আটকে গেছে, আর কিছুতে না। কিন্তু 116 এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েটটা এক জায়গায় গিয়ে গলা টিপে ধরেছে সবাই, এবং তারা ব্যুরোক্রেটস। তারা চায় না এখানকার ইন্ডিপেন্ডেন্স, তারা চায় না এখানকার স্ট্যাটাস, তারা চায় না এখানকার প্রপার ফাংশনিং। তো আমার 1 নম্বর রিকমেন্ডেশন থাকবে, প্লিজ ইন্ট্রোডিউস এ স্পেশাল জাজ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন আপিলের ডিভিশনে এবং হাইকোর্ট ডিভিশনে। বিডিআর মামলা 158 জনের ফাঁসি, আপিল বিভাগে আপিল পেন্ডিং। আমার ধারণা আগামী 15 বছরে ওইটা শুনানির কোনো সম্ভাবনা নাই, যদি না বিশেষ উদ্যোগ নেওয়া না যায়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দায়ের করা আপিল মামলাগুলো প্রায় 40টারও অধিক মামলা আপিল বিভাগে পেন্ডিং আছে। কখন শুনানি হবে এগুলা? কি করে হবে? সম্ভবই না। এবং একই সাথে দেখবেন ডেথ রেফারেন্স, এখন আপিল বিভাগে 2012 সাল 13 সালের ডেথ রেফারেন্সও পেন্ডিং আছে। 2 নম্বর হলো জাজেস নাম্বার ইনক্রিজ করা দরকার। 3 নম্বর হলো স্পেশালাইজড বেঞ্চেস ইন দ্য আপিলেট ডিভিশন। আরে ভাই, দুনিয়াতে আর এইভাবে বিচার চলে না, দুনিয়ার সব জায়গায় স্পেশালাইজড হয়ে গেছে। কোম্পানি বেঞ্চ এগুলো আলাদা হয়, রিট কোম্পানি আলাদা হয়, ক্রিমিনাল এগুলো আলাদা হয়, সিভিল এগুলো আলাদা হয়। এবং আমাদের আপিল বিভাগে দেখেন আলাদা কোনো কম্পার্টমেন্টাল ডিভিশন নাই। তো একজন মাননীয় বিচারককেই সব জাতের মামলা শুনতে হয়। আচ্ছা, মানুষ কি সুপারসনিক গতিতে চলা সম্ভব? বিচার তো একটা স্পেশালাইজড বিষয়। স্পেশালাইজড বিষয়ে ক্রিমিনালে যাদের স্পেশালাইজেশন থাকে তাদের তো রিটের স্পেশালাইজেশন নাও থাকতে পারে। যার স্পেশালাইজেশন রিটে আছে তার তো স্পেশালাইজেশন সিভিলে নাও থাকতে পারে। তাহলে তিনি কি করে ফাইলটা পড়ে অত দ্রুত সিদ্ধান্ত দিবেন? এটা আন্ডার এস্টিমেশন না, এটা বর্তমান যুগের স্পেশালাইজেশন। এটা ছাড়া হয় না, দুনিয়াতে সব জায়গায় হয়ে গেছে। রিসার্চার কাম ল ক্লার্ক, সকল বিচারকদের সঙ্গে অবশ্যই ল ক্লার্ক রিসার্চার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে যদি পরিবর্তন চায়। তারপরে ইন্ট্রোডিউস কেস ম্যানেজমেন্ট সিস্টেম, স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ নিডেড। জরুরি ভিত্তিতে মাননীয় বিচারকদের ফাইন্যান্সিয়াল রেমুনারেশন ব্যক্তিগতটা ইনক্রিজ করা দরকার, ইনস্টিটিউশনাল কস্টটা ইনক্রিজ করা দরকার। আর ফর্মুলেট দ্য কন্ডাক্ট অফ দ্য জাজেস। আপনারা জানেন আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারকদের এখনো কিন্তু কন্ডাক্ট অফ দ্য জাজেস এর কোনো ফর্মুলেশন আইন নাই। শুধু 16th অ্যামেন্ডমেন্ট কেসের ভিতরে প্যারাগ্রাফে আপনি দেখবেন 391 প্যারাগ্রাফের ভিতরে, যেটা রিপোর্টের আছে 71 ডেলার আপিলের ডিভিশন পেজ 52, এর ভিতরে এক জায়গায় 16th অ্যামেন্ডমেন্ট কেসের ভিতরে কোড অফ কন্ডাক্ট বলে অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু কোনো গেজেট পাবলিশ কোনো কোড অফ কন্ডাক্ট মাননীয় বিচারকদের নাই, আজ পর্যন্ত নাই। নিম্ন আদালতেরও নাই, উচ্চ আদালতেরও নাই। আর এস্টাবলিশ ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিস। অ্যাটর্নি সার্ভিস ইন্ডিপেন্ডেন্ট না হইলে সঠিক বিচার ডেলিভারি করা ভেরি কঠিন। সরকার আসে, অ্যাটর্নি জেনারেল অফিস হায়ার হয়ে যায়, সরকার যায়, অ্যাটর্নি জেনারেল অফিস ফায়ার হয়ে যায়। এই যে হায়ার এবং ফায়ার, এইটা তো কোনো উন্নত বিচারিক সিস্টেম না। এটা অ্যাটর্নি জেনারেল অফিস মাস্ট বি অ্যান এস্টাবলিশ ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিস, তবেই এগুলো ডেভেলপ করা সম্ভব। আমি অনেক কথা বলেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে 5ই আগস্টের পরে এই সমস্যাগুলোর সমাধান করতে পারাই হবে চেতনার প্রকৃত লালন। আর যদি এই সমস্যার সমাধান করতে না পারি, কে আমরা কতটুকু অবদান রেখেছি,
কে গুলি খেয়েছি, কে রাস্তায় গিয়েছি, এই সমস্ত আলোচনার মধ্যে থাকি, ওই গুলি আর আলোচনা সুপ্রিম কোর্টের 18 কোটি মানুষের বর্তমান সময়ের বিচারের ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে না। যথেষ্ট তখন হবে যখন একজন মানুষ এখানে আসবে, আগের দিন আসবে, 2 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে সে জেনে যাবে আমি হারছি অথবা আমি জিতছি, বাস শেষ। এর চাইতে বড় 5ই আগস্টের চেতনা আর কি হতে পারে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।